রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য ছোট গল্প শেষ কথা। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। বার্ধক্যের কি প্রশান্ত সৌন্দর্য, কি সৌম্য মূর্তি! চোখ দুটি যেন আশীর্বাদ করছে। হাতে একটি পালিশ করা লাঠি, গলায় শুভ্র পাট করা চাদর, ধুতি যত্নে কোচানো, গায়ে তসরের জামা, মাথায় শুভ্র চুল বিরল হয়ে এসেছে, কিন্তু পরিপাটি করে আঁচড়ানো। স্পষ্ট বোঝা যায় এর সাজসজ্জায়, এর দিনযাত্রায় নাতনির হাতের শিল্পকার্য। ইনি যে অতি লালনের অত্যাচার সহ্য করেন, সে কেবল এই মেয়েটিকে খুশি রাখবার জন্যে। আমার বৈজ্ঞানিক খবরকে ছাড়িয়ে উঠল এদের খবর নেওয়া। অধ্যাপকের নাম ব্যবহার করব, অনিল কুমার সরকার। গত জেনারেশনের কেমব্রিজ ইউনিভার্সিটির পিএইচডি দলের একজন। মাস কয়েক আগে একটি উপনাগরিক কলেজের অধ্যক্ষতা ত্যাগ করে এখানকার স্টেটের একটা পরিত্যক্ত ডাকবাংলা ভাড়া নিয়ে নিজের খরচে সেটাকে বাসযোগ্য করেছেন। এইটি হলো ইতিহাসের খসড়া। বাকিটুকু বঙ্কিমের চিঠি থেকে মিলিয়ে নেওয়া যেতে পারে। আমার গল্পের আদি পর্ব শেষ হয়ে গেল। ছোট গল্পের আদি অন্তে বেশি ব্যবধান থাকে না। জিনিসটাকে ফলিয়ে বলবার লোভ করব না, ওর স্বভাব নষ্ট করতে চাইনি। অচিরার সঙ্গে স্পষ্ট কথা বলার যুগ এলো সংক্ষেপে। সেদিন চড়িভাতি হয়েছিল তনিকা নদীর তীরে। অধ্যাপক ছেলে মানুষের মতন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, নবীন, তোমার কি বিবাহ হয়েছে? প্রশ্নটা এতই সুস্পষ্ট ভাবব্যঞ্জক যে আর কেউ হলে ওটা চেপে যেত। আমি উত্তর করলুম, না, এখনো তো হয়নি। অচিরার কাছে কোনো কথাই এড়ায় না। সে বললে, দাদু, ওই এখনো শব্দটা সংশয়গ্রস্ত কন্যাকর্তাদের মনকে সান্ত্বনা দেবার জন্যে। ওর কোনো যথার্থ মানে নেই। একেবারে মানে যে নেই এ কথা নিশ্চিত স্থির করলেন কি করে? এটা গণিতের প্রবলেম। তাও হায়ার ম্যাথমেটিক্স বললে যা বোঝায় তা নয়। পূর্বেই শোনা গেছে আপনি 36 বছরের ছেলে মানুষ। হিসেব করে দেখলাম এর মধ্যে আপনার মা অন্তত 5-7 বার আপনাকে বলেছেন, বাবা, ঘরে বউ আনতে চাই। আপনি বলেছেন তার আগে চাই লোহার সিন্দুকে টাকা আনতে। মা চোখের জল মুছে চুপ করে রইলেন। তারপরে ইতিমধ্যে আপনার আর সব হয়েছে, কেবল ফাঁসি ছিল বাকি। শেষকালে এখানকার রাজ সরকারের যখন মোটা মাইনের পদ জুটল, মা আবার বললেন, বাবা, এবার বিয়ে করতে হবে, আমার আর কদিনই বা সময় আছে। আপনি বললেন আমার জীবন আর আমার সায়েন্স এক, সে আমি দেশকে উৎসর্গ করব। আমি কোনো দিন বিয়ে করব না। হতাশ হয়ে আবার তিনি চোখের জল মুছে বসে আছেন। আপনার 36 বছর বয়সের গণিত ফল গণনা করতে আমার গণনায় ভুল হয়েছে কিনা বলুন, সত্যি করে বলুন। এই মেয়ের সঙ্গে অনবধানে কথা কওয়া বিপজ্জনক। কিছুদিন আগেই একটা ব্যাপার ঘটেছিল। প্রসঙ্গক্রমে অচিরা আমাকে বলেছিল, আমাদের দেশে মেয়েদের আপনারা পান সংসারের সঙ্গিনী রূপে। সংসারে যাদের দরকার নেই, এদেশের মেয়েরাও তাদের কাছে অনাবশ্যক। কিন্তু বিলেতে যারা বিজ্ঞানী তপস্বী, তাদের তো উপযুক্ত তপস্বিনী জোটে। যেমন ছিল অধ্যাপক কুড়ির সহধর্মিণী মাদাম কুড়ি। সেরকম কোনো মেয়ে আপনি সে দেশে থাকতে পাননি? মনে পড়ে গেল ক্যাথারিনের কথা। একসঙ্গে কাজ করেছি লন্ডনে থাকতে। এমনকি আমার একটা রিসার্চের বইয়ে আমার নামের সঙ্গে তার নামও জড়িত ছিল। মানতে হলো কথাটা। অচিরা বললে, তাকে আপনি বিয়ে করলেন না কেন? তিনি কি রাজি ছিলেন না? আবার মানতে হলো, হ্যাঁ,
প্রস্তাব তার দিক থেকেই উঠেছিল। তবে আমার কাজ যে ভারতবর্ষের, শুধু শ্বেত বিজ্ঞানের নয়, অর্থাৎ ভালোবাসার সফলতা আপনার মতো সাধকের কামনার জিনিস নয়। মেয়েদের জীবনে চরম লক্ষ্য ব্যক্তিগত, আপনাদের নৈবেক্তিক। এর জবাবটা হঠাৎ মুখে এলো না। আমাকে চুপ করে থাকতে দেখে অচিরা বললে, বাংলা সাহিত্য আপনি বোধহয় পড়েন না? কজ ও দেবযানী বলে একটা কবিতা আছে, তাতে ওই কথাই আছে। মেয়েদের ব্রত হচ্ছে পুরুষকে বাঁধা, আর পুরুষদের ব্রত সে বাঁধন কাটিয়ে অমর লোকের রাস্তা বানানো। কজ বেরিয়ে পড়েছিল দেবযানীর অনুরোধ এড়িয়ে। আপনি কাটিয়ে এসেছেন মায়ের অনুনয়। একই কথা। মেয়ে পুরুষের এই চিরকালের দ্বন্দ্বে আপনি জয়ী হয়েছেন। জয় হোক আপনার পৌরষের। কাঁদুক মেয়েরা, সে কান্না আপনারা নিন পুজোর নৈবেদ্য। দেবতার উদ্দেশ্যে আসে নৈবেদ্য, কিন্তু দেবতা থাকেন নিরাসক্ত। অধ্যাপক এই আলোচনার মূল লক্ষ্য কিছুই বুঝলেন না। সগর্বে বললেন, দিদির মুখে গভীর সত্য কেমন বিনা চেষ্টায় প্রকাশ পায়। বাইরের লোকে শুনলে মনে করবে তার কেবলই ভয়, বাইরের লোক তার নাতনিকে ঠিক বুঝতে পারবে না। অচিরা বললে, বাইরের লোকে মেয়েদের জ্যাঠামি সইতে পারে না, তাদের কথা তুমি ভেবো না, তুমি আমাকে ঠিক বুঝলেই হলো। অচিরা খুব বড় কথাও বলে থাকে হাসির ছলে, কিন্তু আর সে কি গম্ভীর। আমার একটা কথা আন্দাজে মনে হলো, ভবতোষকে বুঝিয়েছিল যে সে যে ভারত সরকারের উচ্চ গগনের জ্যোতির্লোক থেকে বধূ এনেছে, তারও লক্ষ্য খুব উচ্চ এবং নিঃস্বার্থ। ব্রিটিশ রাষ্ট্রশাসনের ভাণ্ডার হতে সে শক্তি সংগ্রহ করতে পারবে দেশের কাজে লাগাতে। এত সহজ নয় অচিরাকে ছলনা করা। সে যে ভোলেনি তার প্রমাণ রয়ে গেছে সেই দ্বিখণ্ডিত চিঠির খামটা থেকেই। অচিরা আবার বললে, দেবযানী কচকে কি অভিসম্পাদ দিয়েছিল জানেন নবীনবাবু? না, বলেছিল তোমার জ্ঞান সাধনার ধন তুমি নিজে ব্যবহার করতে পারবে না, অন্যকে দান করতে পারবে না। আমার কাছে কথাটা আশ্চর্য বোধ হয়। যদি এই অভিসম্পাদ আজ দিত কেউ ইউরোপকে, তাহলে সে বেঁচে যেত। বিশ্বের জিনিসকে নিজের জিনিসের মতো ব্যবহার করেই ওরা লোভের তাড়ায় মরছে। সত্যি কিনা বলো দাদু? খুব সত্যি, কিন্তু আশ্চর্য এই, এত কথা তুমি কি করে ভাবলে? নিজ গুণে একটুও নয়। ঠিক এই রকম কথা তোমার কাছে অনেকবার শুনেছি। তোমার একটা মহৎ গুণ আছে, ভোলানাথ তুমি। কখন কি বলো সমস্ত ভুলে যাও। চোরাই মালের উপর নিজের ছাপ লাগিয়ে দিতে ভয় থাকে না। আমি বললুম, চুরি বিদ্যা বড় বিদ্যা। বিদ্যাই বলো, রাষ্ট্রেই বলো, বড় বড় সম্রাট, বড় বড় চোর। আসল কথা তারাই ছিচকে জোর ছাপ মারবার পূর্বেই যারা ধরা পড়ে। অচিরা বললে, ওর কত ছাত্রর মুখের কথা খাতায় টুকে নিয়ে বই লিখে নাম করেছে। উনি তাদের লেখা পড়ে আশ্চর্য হয়ে প্রশংসা করেন, জানতেই পারেন না নিজের প্রশংসা নিজেই করছেন। আমার ভাগ্যে প্রশংসা প্রায় জোটে। নবীনবাবুকে জিজ্ঞাসা করলে উনি কবুল করবেন আমার অরিজিনালিটির কথা খাতায় লিখতে শুরু করেছেন, যে খাতায় তাম্রপ্রস্তর যুগের নোট রাখেন। মনে আছে দাদু, অনেক দিনের কথা, যখন কলেজে ছিলে আমাকে কজ দেবযানীর কবিতা শুনিয়েছিলে। সেই দিন থেকে আমি পুরুষের উচ্চ গৌরব মনে মনে মেনেছি, কখনো মুখে স্বীকার করিনি। কিন্তু দিদি, আমার কোনো কথায় আমি মেয়েদের গৌরবের লাঘব করিনি। তুমি করবে? তুমি যে মেয়েদের অন্ধভক্ত। তোমার মুখের স্তব গান শুনে মনে মনে হাসি। মেয়েরা নির্লজ্জ হয়ে সব মেনে নেয়। সস্তায় প্রশংসা আত্মসাৎ করা ওদের অভ্যেস হয়ে গেছে। সেই দিন এই যে কথাবার্তা হয়ে গেল, এ নেহাত হাস্যালাপ নয়, এর মধ্যে ছিল যুদ্ধের সূচনা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।